শ্বাসকষ্ট হয়েছে নাকি নিউমোনিয়া হলো নাকি অন্য কোনো জটিলতা, আমি একটু মানে আলাদা আলাদাভাবে জানতে চাইবো যে উপসর্গগুলো কেমন বহিঃপ্রকাশ হতে পারে। নিউমোনিয়াকে আমরা বলি সাধারণত এটা ব্যাকটেরিয়াল, ঘুরে আমি ধরবো এটা অ্যাটিপিক্যাল নিউমোনিয়া হতে পারে, আমি অ্যাটিপিক্যালটা বাদ দিই, নর্মালটাতেই চলে আসি। নিউমোনিয়া এটা একটা ব্যাকটেরিয়াল রোগ, তার মানে এখানে হাই গ্রেড ফিভার থাকবে, জ্বর থাকবে, কাশি থাকবে, নিউমোনিয়াটা লাংসের কোনো একটা অংশ হচ্ছে, যে জায়গাটাতে হবে সেই জায়গাটা প্রচন্ড পেইন থাকতে পারে কাশির সাথে সাথে, কাশির সাথে সাথে কফ বের হবে, কফের সাথে রক্ত থাকতে পারে, কফের রংটা হলুদ হতে পারে, এই জিনিসগুলো থাকবে। এখন আর এই রোগীগুলোর আগে থেকে অ্যাজমা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু পেইনটা হবে লোকালাইজড, একটা পার্টিকুলার একটা পয়েন্টে থাকবে। এবং বিশেষ করে যদি বাচ্চারা হয় তাদের ক্ষেত্রে অনেক সময় হার্পিস জোস্টার বা আমরা যেটাকে বলে জট্টসা বলে থাকি সেটা আমরা ডেভেলপ করতে পারে। নিউমোনিয়া রোগীরও কখনো কখনো কমপ্লিকেশন নিয়ে আসতে পারে, যে ব্লাড প্রেশার, আমরা যেটা বলছিলাম যে ডায়রিয়ার ক্ষেত্রে এটাও সার্কুলেটরি ফেলিওর নিয়ে আসতে পারে, বিভিন্ন রকম অর্গান ফেলিওর নিয়ে আসতে পারে। তো এইটা আর অ্যাজমা রোগী যে অ্যাজমা তার তো হাঁচি কাশি একটু আগে থেকেই থাকতে পারে, দে আর মোর প্রন টু অ্যাটোপি আমরা বলি, অ্যালার্জির প্রতি। সে অ্যালার্জিটা খাবারের প্রতিও হতে পারে, কোনো খাবার খেলে তার চুলকানি হতে পারে, তার ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, তার সাইনোসাইটিস থাকতে পারে, নাকের মধ্যে হাঁচি কাশি, নাক দিয়ে পানি পড়া থাকতে পারে, সাথে আপনার অ্যাজমা তো আগে থেকে ছিল, হয়তো এখন আরও বাড়তে পারে। নেক্সট আর একটা জিনিস হয়, ভাইরাল ইনফেকশনের পরে কিন্তু অ্যাজমাটা আরও বেড়ে যায়, আমরা এটা পড়ে যায়। অ্যাজমায় যখন শ্বাসকষ্টটা হবে সেটা হবে বাইলেটারাল সিমেট্রিক্যাল, আমি দুদিকে আমার প্রবলেম হবে। আর সেকেন্ডারি ইনফেকশন যদি না হয়, অ্যাজমায় কোনো চেস্ট পেন থাকার কোনো দরকার হচ্ছে না, তার মানে আমার শ্বাসকষ্টটা হবে। এই অ্যাজমাটা তো আসলে আর শুধু তাই নয়, আপনি যদি বাইরে থেকে একটু যদি খেয়াল করেন, একটা চি চি শব্দের মতো একটা শোনা যায় যখন এক্সারেশন হয়, যেটা আমরা বলি হুইজ বলি, তো এটা বাইরে থেকে অনেক সময় শোনা যায়। আর নিউমোনিয়ার ক্ষেত্রে যে জিনিসটা থাকবে না, এই জিনিসগুলো খেয়াল করলে অ্যাজমা নিউমোনিয়াটা ডিফারেন্সিয়েট করাটা, অ্যাজমা মানে তো বোঝাই যায়, মানে এক্সারেশনটা ডিফারেন্সিয়েট করা খুব একটা কঠিন কিছু নয় আসলে। স্যার একটু জানতে চাই যে অ্যাজমা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে একটা পরামর্শ থাকে যে দীর্ঘদিন ধরে ইনহেলার ব্যবহার করতে হবে এবং কারো ক্ষেত্রে নেবুলাইজার ব্যবহার করতে হবে। আমরা যতটা স্বাচ্ছন্দ্যে নেবুলাইজার কিংবা অক্সিজেন নিতে চাই, ইনহেলার ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিছুটা শঙ্কা থাকে বা আতঙ্ক থাকে। আসলে কি আতঙ্কিত হওয়ার মতো কোনো বিষয় রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন হচ্ছে, এখন একসময় চিকিৎসাটা আমরা বলতাম, হাসতে মজা করে বলতাম, আমার স্যার কি বললো আমি সেটা চিকিৎসা করব। এখন কিন্তু যুগ চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু চিকিৎসা বলা হয় সম্পূর্ণ এভিডেন্স বেসড মেডিসিন। সাথে আরেকটা আমরা টার্ম ইউজ করি প্রিসিশন মেডিসিন, এটা আজকের রোগটার সাথে সম্পর্ক নয়, এটা নাইবা বলি এভিডেন্স বেসড মেডিসিন বলবো। এভিডেন্স, অ্যাজমার এভিডেন্স কি? অ্যাজমার এভিডেন্স একটাই, সেটা হচ্ছে আমাদের বলবো জিনা গাইডলাইন। তাহলে জিনা গাইডলাইনটাকে সারা বিশ্বে ফলো করা হয়, এইটার উপরে বেস করে আমরা অ্যাজমা রোগীর চিকিৎসা করব। আমাদের দেশের রোগীরা যে চিকিৎসাটা নেন সেটা আমরা বলবো যে গাইডলাইন থেকে সম্পূর্ণভাবে দূরে থেকে চিকিৎসাটা নিতে তারা পছন্দ করেন। আমাদের রোগীরা কি পছন্দ করেন? আমাদের রোগীরা পছন্দ করেন যে আমরা ডক্সিবার নামে একটা ওষুধ পাওয়া যায়, আমি নামটা ধরেই বলি, বা ডকোপা, এটা খেতে পছন্দ করেন। তারা মন্টেলুকাস খেতে পছন্দ করেন, মনাস খাচ্ছেন, তারা একটা অ্যান্টিহিস্টামিনিক খাচ্ছেন, তারা কথায় কথায় সালটুলিন, অ্যাজমাসল এই নারাটা নিচ্ছেন। জিনা গাইডলাইন বা স্টাডি কি বলে, যারা এই অ্যাজমাসল বা অথবা আমাদের এই রিলেটেড যে ড্রাগগুলো আমরা নিয়ে, একসময় ভেন্টোলিন ছিল, এই ড্রাগগুলো নিলে মর্টালিটি অনেক বেশি বেড়ে যায়, মৃত্যুর হার বেড়ে যায়। কেন মৃত্যুর হার বেড়ে যায়? এখানে আমাদের মেডিকেল টার্ম আমরা বলি কত রিসেপ্টর রিলেটেড কারণে এটা টার্মটা বেড়ে যায়, সেই জন্য এটাকে সম্পূর্ণভাবে ডিসকারেজ করা হয়। এই ইনহেলারগুলো আমরা তখনই নিতে পারি যেটা অন এন্ড অফ, যখন দরকার হবে অন ডিমান্ড, নট রেগুলার বেসিসে। আমরা কিন্তু রোগীরা রেগুলার বেসিসে এটা ইউজ করতে থাকি, দিস ইজ ভেরি ব্যাড থিং। তাহলে কি আমরা ইউজ করি? অ্যাজমা ট্রিটমেন্ট কি? অ্যাজমা ট্রিটমেন্ট হচ্ছে স্টেরয়েড ইনহেলার। তাহলে স্টেরয়েড সংযুক্ত যে আমাদের যেটা বলি, সাথে যে আপনার যে কতগুলো ইনহেলার থাকে, আমাদের বলি যে আমরা সহজে বলে থাকি লং অ্যাক্টিং বা বিটা অ্যাগনিস্ট কতগুলো থাকে। তার মানে এই যে ইনহেলারগুলো, সেই ইনহেলারগুলো যে করতে হয়, যেটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, বেক্সিট্রল নামে পাওয়া যায়, সিম্বার্ন নামে পাওয়া যায়, টিকেমেট থেকে শুরু করে আমাদের সালপ্রেক্স, লট অফ ইনহেলার আমাদের অ্যাভেলেবেল এবং ভালোভাবে কাজ করে। তার মানে স্টেরয়েড কন্টেনিং যে ইনহেলারগুলো প্লাস সাথে লং অ্যাক্টিং, সেই ইনহেলারগুলো ইউজ করতে হয়। এটি হচ্ছে একমাত্র মেইন চিকিৎসা।